গুম ও হত্যা মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ। কোন কারাগারে রাখা হবে সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, জানালেন আইন উপদেষ্টা। বিএনপি গণভোটে রাজি হলেও এখন আবার ঝামেলা করছে অভিযোগ আব্দুল্লাহ তাহেরের। ইসির ভূমিকা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে নালিশ এনসিপির। কোনো অন্যায় বা চাপের কাছে নথি স্বীকার করবে না ইসি, জানালেন সিইসি। মোবাইল কোর্ট পরিচালনায় আয়নার মতো স্বচ্ছতার পরামর্শ কমিশনারদের। ধোঁয়াশা রেখে নির্বাচন পরিচালনা সম্ভব হবে না, মত আমির খসরুর। ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষকে আটকানোর সাধ্য কারণেই মনে করেন নেতারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মানবাধিকার লঙ্ঘনের 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মেজর থেকে মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা। সেই সঙ্গে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন। গুমের মামলায় বিচার শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। বুধবার সকাল 7টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছায় সবুজ রঙের শীতাতপ নিয়ন্ত্রিত নতুন একটি প্রিজন ভ্যান। কড়া নিরাপত্তায় সেখান থেকে নামানো হয় গুম ও মানবাধিকার লঙ্ঘন মামলায় অভিযুক্ত আসামিদের। তাদের মধ্যে মেজর জেনারেল 1 জন, ব্রিগেডিয়ার জেনারেল 7 জন, কর্নেল 2 জন, লেফটেন্যান্ট কর্নেল 4 জন ও 1 জন মেজর রয়েছেন। তবে এ সময় তাদের হাতে হাতকড়া ছিল না। এদিন প্রচলিত সময়ের কয়েক ঘন্টা আগে সকাল 8টায় এজলাস শুরু হয়। আসামিদের জামিন এবং ভার্চুয়ালি হাজিরার আবেদন করেন তাদের আইনজীবী। তবে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল। ওনাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থিত করেছে। তারা এখন যেহেতু আজকে আইনজীবীরা হাজির হয়ে তাদের পক্ষে ওকালতনামায় স্বাক্ষরের অনুমতি নিয়েছেন, তারা বলেছেন জামিনের আবেদন করতে চান। আদালত বলেছেন যেহেতু জামিনের আবেদন একটা প্রক্রিয়ার ব্যাপার আছে, প্রথমে ওকালতনামায় তারা সিগনেচার নেবেন, তারপরে নিয়মিতভাবে আবেদন করবেন। আদালত বলেছেন যে আবেদন থাকলে আপনারা রেজিস্ট্রার অফিসে আইন অনুযায়ী দাখিল করবেন, পরবর্তী তারিখে যদি কোনো আবেদন থাকে তখন সেটা তারা শুনানি করবেন। পরে সকাল 10টার দিকে 15 সেনা কর্মকর্তাকে সেনানিবাসের সাব জেলে নিয়ে যাওয়া হয়। আসামি পক্ষের আইনজীবীর দাবি, আইনের ওপর শ্রদ্ধা রেখে আত্মসমর্পণ করেছেন সেনা কর্মকর্তারা। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেছে এবং আদালত আমাদেরকে অনুমতি দিয়েছে ওকালতনামা স্বাক্ষর করার। আমরা 3টি আবেদন প্লেস করেছি। আবেদনগুলো পরবর্তী ডেটে শুনানি হবে। তার ভিতরে একটি জামিনের পিটিশন আছে, প্রিভিলেজ কমিউনিকেশন এবং তাদেরকে যাতে সাব জেলে রাখা হয়, সাব জেলের ব্যাপারটি জেল কর্তৃপক্ষ দেখবেন। এদিকে গুমের মামলার বিচার শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। বাংলাদেশে গুমের ঘটনাগুলো অধিক নির্মম ও নজিরবিহীন। 999 জন ভালো আর 1 জন খারাপ, তার জন্য পুরো বাহিনীকে বদনাম রটানো, কুৎসা রটানো কিন্তু কোনো দেশপ্রেমিকের কাজ নয়। ক্যান্টনমেন্টের ভিতরে এসি রুমে রেখে কাঁটা চামিচ প্লেটে এটা রাখা কোনোভাবে সম্ভব না। বৈষম্য হলে আমরা ন্যায় বিচার পাবো না। এই 3 মামলার পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ পলাতক 17 জনকে ট্রাইব্যুনালে হাজির হতে 1 সপ্তাহের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। গুমের 2 মামলার পরবর্তী শুনানি 20 নভেম্বর, হত্যা মামলার পরবর্তী তারিখ 5 নভেম্বর। দেশের ইতিহাসে প্রথমবারের মতো 15 জন সামরিক কর্মকর্তাকে তোলা হলো বেসামরিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন। এর মধ্য দিয়ে আইনের শাসন আরও মজবুত হবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করানোয় সেনাবাহিনীর প্রশংসা করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের আইন উপদেষ্টা বলেন, প্রত্যেক দলই অন্তর্বর্তী সরকারের সমালোচনা করছে। তাতে এই বিষয়টা পরিষ্কার যে সরকার সঠিক পথেই আছে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আস্থার কোনো সংকট নেই বলে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আস্থার সংকট দেখা যাচ্ছে, জুলাই সনদ বাস্তবায়ন শুরু হলেই কেটে যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক কর্মকর্তাদের হাজির হওয়া নিয়েও কথা বলেন তিনি। জানান, আদালতের প্রতি তাদের এই সহযোগিতাকে সরকার ইতিবাচক হিসেবেই দেখছে। তবে তাদেরকে কোথায় রাখা হবে সেই বিষয়টি একেবারেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারে।
আমি বিএনপির সাথে আলোচনা যেটা বুঝেছি, ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি, ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে, নিরপেক্ষ ভূমিকা পালন করে। তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি। প্রধান উপদেষ্টা এমনকি অ্যাসুরেন্স দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গা বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন। কি নির্বাচনকালীন সরকার ছোট হবে নাকি এই ধরনের কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপিত হয় না। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে, এখানে আপনার সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনীর প্রধান, ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। এবং তারা আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন এটা আমরা খুব পজিটিভলি দেখছি। আর সাব জেলে কেন রাখা হয়েছে বা ওনারা কোথায় রাখা হবে এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। ওনারা যেটা প্রয়োজন, ওনারা যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন এটা ওনারা করবেন। এই সরকারের তত্ত্বাবধায়ক সরকার হওয়ার সুযোগ নেই, এ বিষয়ে কেউ কিছু বলে থাকলে তাদের কোনো দুরভিসন্ধি থাকতে পারে বলে মনে করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশনের শতকরা ৭০% একটা দল থেকে আসায় লেভেল প্লেইং ফিল্ডে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছে জামাত। বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ শেষে এসব মন্তব্য করেছেন তারা। আরো জানাচ্ছেন রকুনুজ্জামান। ধারাবাহিক সাক্ষাতের অংশ হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এনসিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ হয় বুধবার সন্ধ্যায়। সাক্ষাৎ শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেই নিশ্চয়তা পেলেই কেবল সনদে স্বাক্ষর করবে তারা। সাফ জানিয়ে দেন, সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ প্রধান উপদেষ্টাকেই দিতে হবে। জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি, যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান হিসেবে উনিই জারি করবেন। কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা, সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আছে, সেটা প্রেসিডেন্ট চুপ্পুর নাই। নাহিদ ইসলাম জানান, নির্বাচন কমিশনের আচরণ নিয়ে প্রধান উপদেষ্টার কাছে উদ্বেগ জানিয়েছে তার দল। ছাত্র উপদেষ্টাদের অপসারণের প্রস্তাবেরও কড়া জবাব দেন এনসিপি নেতা। ছাত্র উপদেষ্টাকে যদি কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি বা সংশ্লিষ্টতা হিসেবে দেখা হয়, অন্য অনেক উপদেষ্টাদেরও বিভিন্ন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে, রাজনৈতিক সাবেক ব্যাকগ্রাউন্ড রয়েছে। ফলে সেই বিষয়গুলোও সরকারকে বিবেচনা করতে হবে। কারণ সরকার যখন গঠিত হয়েছিল বিভিন্ন দলের রেফারেন্সে কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং তারা এই সরকারের ঠাঁই পেয়েছে। ফলে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হলে শুধু ছাত্র উপদেষ্টা নয়, অন্য যে উপদেষ্টাগুলো রয়েছে, আমরা প্রধান উপদেষ্টার কাছে সেই নামগুলো আমরা বলেছি যে কারা কারা কোন কোন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে বা প্রশাসনের ভাগবাটোয়ারার সাথে জড়িত আছে। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কার্যক্রম করার কথা ছিল সেটা করছে না। কিছু কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে এবং কোনো দলের প্রতি বিমাতা সুলভ আচরণ তারা করছে। গুমের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করাকে স্বাগত জানান নাহিদ ইসলাম। এদিকে গণভোটের বিষয়ে বিএনপি প্রথমে রাজি ছিল না দাবি করে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোটের প্রশ্নে শেষ পর্যন্ত রাজি হলেও এখনো ঝামেলা করছে বিএনপি। যেহেতু তারা গণভোট চায় নাই, জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে, কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে। আবার আমরা বলে আসছি যে কোনো প্যাঁচ এখানে আমরা বুঝি না। সহজ সরলভাবে গণভোট আগে হইতে হবে, আলাদা বিষয়। এটা যদি হয় এর ভিত্তিতে নির্বাচন, এটা যদি না হয় এটা মাইনাস করে নির্বাচন, খুব সোজা জিনিস। এখন প্রশ্ন তুলেছে তারা যে সময় আছে কিনা। সময় আছে, আমরা বলেছি নভেম্বরের লাস্টে গণভোট করেন, প্রায় 1 মাসের বেশি সময় আছে। তারপরে আরও 2.5 মাস থাকবে জাতীয় নির্বাচনের জন্য। সুতরাং এখানে সময়ের কোনো সমস্যা নেই। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে সমস্যা সম্পর্কেও কথা বলেন জামাতের এই নেতা। প্রসিকিউটর যারা হয় ওখানে পিপিএ 80% হচ্ছে একটি বিশেষ দলের। অবশ্য ওনাদের কেউ বলেছেন যে না, এটা 80 না 65। তো 65ও যদি হয় তাহলে তো অনেক বেশি হয়ে গেল। একটা দল 65 আর বাংলাদেশ 35। এর আগে মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে জাতীয় নির্বাচনের আগে সরকার ও প্রশাসনকে নিরপেক্ষ করার দাবি জানায় বিএনপি। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। নির্বাচন কমিশন কোনো অন্যায় বা চাপের কাছে নতি স্বীকার করবে না, আইন অনুযায়ী কাজ করবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
অন্যদিকে কমিশনার সানাউল্লাহ মিয়া বলেন, রাষ্ট্র জাতির জন্য দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচন। জানান, প্রবাসী ভোটারদের জন্য অ্যাপ উন্মুক্ত করা হবে 16 নভেম্বর। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। বুধবার সকালে নির্বাচন কমিশনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, সভ্য জাতি সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বলেন, কমিশন তার আইন অনুযায়ী কাজ করবে, কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না বলেও সাফ জানিয়ে দেন AMM নাসির উদ্দিন। সেটা আমি এই মেসেজটা আপনাদের কাছে ডিসেমিনেট করতে চাই। আপনারাও কোনো প্রেশারের কাছে নতি স্বীকার করবেন না, কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না, এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব, এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। কারণ আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না, অন্যায় কোনো হুকুম দিব না। এইটা আপনারা ধরে রাখতে পারেন যে আইন প্রচলিত আছে রিলেভেন্ট টু দ্য ইলেকশন, সেই আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে এবং আপনারা সেটা সেইভাবে পালন করবেন। ইউএনওদের কোনো দলের পক্ষে কাজ না করার আহ্বান জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, দুপক্ষের সহিংসতার ঘটনায় কাউকে আটক করা হলে তাকে নির্বাচনের আগে আর ছাড়া হবে না, আদালতে পাঠানো হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মান সম্মান আমাদের যে বুলণ্ঠিত হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এর মধ্যে আমিও একজন, আমরাও সবাই। সুতরাং আমাদের যে সুযোগটি এসেছে এটি কাজে লাগাতে হবে। আজকে আপনাদের এখানেও অনেকে হয়তো বা মনে করতে পারেন যে সামনে কি অবস্থা। আজকে পত্রিকায় দেখলাম যে একটা তত্ত্বাবধায়ক সরকারের আবহ সৃষ্টির চেষ্টা হচ্ছে। নির্বাচন কমিশন থেকে আপনাদের প্রতি মেসেজ হচ্ছে, কোনো ভয় নাই, সঠিক কাজ করবেন, নির্বাচন কমিশন আপনাদের সাথে আছে। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজ করলে কিন্তু সাংঘাতিক পেরেশানিতে পড়বেন। এখন থেকে মোবাইল কোর্ট পরিচালনায় আয়নার মতো স্বচ্ছতা আনার পরামর্শ দেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে তৃতীয় দিনের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছে আপিল বিভাগ। বুধবার দ্বিতীয় দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ এই তারিখ ধার্য করেন। গতকাল শুনানি শেষ করেন বদিউল আলম মজুমদারের আইনজীবী। বিএনপি ও জামাতের পক্ষে আইনজীবীরা শুনানি করবেন আজ। এর আগে গত 27 অগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার আপিল করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে হবে, না হলে অশুভ শক্তির আবির্ভাব হবে। ধোঁয়াশা রেখে নির্বাচন পরিচালনা সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন। তিনি জানান, যত দ্রুত সম্ভব জনগণের ম্যান্ডেট জনগণের কাছে ফিরিয়ে দেওয়া উচিত। আমির খসরুর অভিযোগ, মবক্রেসি বা কোনো দলের চাপের কাছে নতি স্বীকার করে অনেক সিদ্ধান্ত নিচ্ছে সরকার। বিভিন্ন জায়গায় পদায়ন ও বদলিতে বিএনপি অংশ নেয়নি বলেও তিনি দাবি করেন। বলেন, অন্তর্বর্তী সরকারকে দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। গণতন্ত্রে বিশ্বাস থাকায় বিএনপি কোনো দাবি নিয়ে রাজপথে নামেনি বলেও জানান বিএনপির এই নেতা। বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে চেষ্টা হচ্ছে, বিভিন্ন দাবি দেওয়া তুলে রাস্তায় গিয়ে, এগুলো তো রাস্তায় যাওয়ার তো দিন শেষ হয়ে গেছে। শেষ হাসিনাকে বিদায় করা হয়েছে, এখন যাবেন জনগণের কাছে। আপনার যত দাবি দেওয়া আছে সবগুলো নিয়ে আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে জনগণের কাছে যান, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে পাশ করেন। আপনি রাস্তায় নেমে জোর করে দাম করতে গেলে তাহলে তো গণতন্ত্রের বিশ্বাসী হলেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলীয় দায়িত্বে যুগ্ম মহাসচিব আন্তর্জাতিক বিষয়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পদায়নের তথ্য জানানো হয়েছে। হুমায়ুন কবির দীর্ঘদিন লন্ডনে স্থানীয় রাজনীতিতে সক্রিয় থাকার পর বাংলাদেশে ফিরে বিএনপিতে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ সহযোগীর দায়িত্বে রয়েছেন। আগামী নির্বাচনে সিলেট 2 আসন থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন, তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়ন করার রাজনৈতিক সক্ষমতা বিএনপি রয়েছে। বুধবার ঢাকা মহানগর দক্ষিণের সূত্রাপুর থানা কৃষক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় ইশরাক হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে ধানের শীষকে আটকানোর মতো কোনো শক্তি নেই। বলেন, পিআর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হলে জনগণ তা মেনে নেবে না। তিনি আরো বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি বিএনপি সমর্থন করে না, তাই নিজেদের কোনো বিভাজনে যেন ফ্যাসিস্টরা আবারও ফিরে আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য বলেও মন্তব্য করেন ইশরাক হোসেন। আগামী জাতীয় নির্বাচনে সঠিক প্রার্থীকে বাছাই করে সংসদে পাঠানোর উপর গুরুত্ব দেন বিএনপির নেতা। বাস্তবায়ন করার মতো রাজনৈতিক সদিচ্ছা, রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক ভিত্তি এবং রাজনৈতিক ক্ষমতা, এই সকল কিছু বর্তমানে একমাত্র বিএনপিরই রয়েছে, অন্য কোনো দলের নাই। যারা 20টা আসনও পাবে না তাদের মুখ থেকে আমরা ব্যাপক কোনো সাংবিধানিক সংস্কারের গল্প শুনতে চাই না। আগে তারা আসুক, সংসদে বসে তারা বলতে পারবে যে তারা কি কি পিআর চায় না, ফিআর চায় না, যা চায় সংসদে আগে আসুক, তারপরে তাদেরকে বলতে হবে। আমরা যদি এক এবং ঐক্যবদ্ধ থাকি, আগামী নির্বাচনে ধানের শীষকে আসলে হারানোর তো পরে আপনার আটকানোর মতো কোনো শক্তি বাংলাদেশে বর্তমানে নাই। বাবা অসুস্থ হলো 18 সালে। রাজনৈতিক ঐক্যমতই দেশের নিরাপত্তায় সবচেয়ে জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। বাইরের চেয়ে অভ্যন্তরীণ নিরাপত্তা উপাদানগুলোর উপর আগে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের সাথে কেউ শত্রুতা করলে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বাংলাদেশের নিরাপত্তায় আঞ্চলিক ভূরাজনীতির প্রভাব নিয়ে সেমিনার আয়োজন করে সশস্ত্র বাহিনী বিভাগ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। এতে বক্তারা বলেন, দেশের নিরাপত্তার জন্য শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক স্থিতিশীলতা জরুরি। এছাড়া আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাও দেশের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। তারা বলেন, নিরাপত্তা হুমকি মোকাবেলায় সবার আগে প্রয়োজন রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক করতে হবে। এজন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রতিরক্ষা সরঞ্জামের অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি ভূ রাজনৈতিক বিষয়ে রাজনৈতিক বোঝাপড়া জরুরি। আমাদের বড় সমস্যা হলো দেশের ভেতরের শক্তিরাই বাইরের শক্তিকে অভ্যন্তরীণ ইস্যুতে জড়িত করে। এটা বন্ধ না হলে সবাই সুযোগ নেবে। এতে আমাদের নিরাপত্তা, সার্বভৌমত্ব, স্বাধীনতা হুমকিতে পড়বে। সামরিক ও বেসামরিক আমলাতন্ত্রের উপর সিভিলিয়ান সরকারের শক্তিশালী নিয়ন্ত্রণ জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা ও নিরাপত্তা শক্তিশালী করার জন্য অর্থ কোনো সমস্যা না, এর জন্য রাজনৈতিক ইচ্ছা দরকার। নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেন, নিরাপত্তা বিবেচনায় পার্বত্য এলাকায় যে কোনো অবকাঠামো করতে প্রতিরক্ষা বাহিনীকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। আমরা অন্য দেশের বিরুদ্ধে নই, আমরা বন্ধুদের সহায়তায় নিজেদের প্রতিরক্ষা দৃঢ় করতে চাই। কেউ আমাদের সাথে শত্রুতা করতে চাইলে নিজেরা ক্ষতিগ্রস্ত হবে, আমরা না। আগে নিজ দেশের স্বার্থ দেখতে হবে, তারপর অন্য দেশের। দক্ষিণ এশিয়া ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতি বাংলাদেশের কৌশলগত অগ্রাধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন বিশ্লেষকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। পটুয়াখালীর আলোচিত জুলাই শহীদের কন্যা লামিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 3 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। 3 আসামির মধ্যে সাকিব মুন্সি ও সিফাত মুন্সির 13 বছর ও ইমরানকে 10 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক থাকায় শিশু আদালত আইনের আওতায় তাদের সর্বোচ্চ সাজা দেওয়া হয়। আদালত সূত্রে জানা গেছে, 2025 সালের 18 মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে নানার বাড়ি যাওয়ার পথে
ধর্ষণের শিকার হয় জুলাই শহীদের কন্যা লামিয়া। সে নিজেই বাদী হয়ে 3 আসামির বিরুদ্ধে মামলা করে। পরবর্তীতে ধর্ষণের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়লে লামিয়া 26 এপ্রিল ঢাকার মোহাম্মদপুরের শেখের টেক এলাকায় ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এরপর অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা হয়। দিনাজপুরের পার্বতীপুরে 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটেই উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় উত্তরাঞ্চলের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও রংপুর সহ 8টি জেলায় দেখা দিয়েছে বিদ্যুৎ ঘাটতি। পার্বতীপুর উপজেলার পল্লী বিদ্যুতের 80,000 গ্রাহক চরম দুর্ভোগে রয়েছেন। গত রোববার রাত 8:30টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রের 125 মেগাওয়াটের প্রথম ইউনিট বন্ধ হয়ে যায়। এর আগে 16 অক্টোবর সকালে টারবাইনের গভর্নর ভালভ ও স্টিম সেন্সর নষ্ট হয়ে বন্ধ হয় 275 মেগাওয়াটের তৃতীয় ইউনিট। দ্বিতীয় ইউনিটটি 2020 সাল থেকে ওভারহলিং কাজের জন্য বন্ধ রয়েছে। বড়পুকুরিয়া কয়লা খনি থেকে প্রতিদিন গড়ে 5,000 মেট্রিক টন কয়লার প্রয়োজন হয় কেন্দ্রের 3 ইউনিট চালু রাখতে। বর্তমানে খনির কোল ইয়ার্ডে মজুদ আছে প্রায় 4,60,000 মেট্রিক টন কয়লা। কর্তৃপক্ষ জানায় তারা দ্রুত মেরামত শেষে 2টি ইউনিট চালুর চেষ্টা করছেন। 1 সপ্তাহের মধ্যেই উৎপাদনে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। বিআরটিএকে নিয়ন্ত্রণমূলক সংস্থা নয় বরং সেবামূলক সংস্থায় পরিণত করতে ড্রাইভিং ইনস্টিটিউটের মাধ্যমে লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে নিরাপদ সড়ক দিবসের আলোচনায় তিনি তথ্য জানান। সড়ক দুর্ঘটনায় ফিটনেসবিহীন যানবাহনগুলোকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, রাস্তা থেকে দ্রুতই ফিটনেসবিহীন গাড়ি সরিয়ে ফেলা হবে। পাশাপাশি মোটরসাইকেল আরোহীদের অবশ্যই হেলমেট ব্যবহারের তাগিদ দেন তিনি। জেলা পর্যায়ে মোটরসাইকেল চালকদের মাঝে 10,000 হেলমেট বিতরণ করা হবে বলেও জানান। সড়ক দুর্ঘটনায় যারা নিহত বা ক্ষতিগ্রস্ত হয় তাদের সহায়তা দিতে বিআরটিএকে নির্দেশনা দেন উপদেষ্টা। পরে বিআরটিএ দেশে নির্বাচিত 16 জন দক্ষ গাড়ি চালকদের পুরস্কার ও মোটরসাইকেল চালকদের হাতে হেলমেট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরের স্থাপনা বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। গতকাল চট্টগ্রাম মহানগরীর বাদামতলী মোড়ে এই কর্মসূচি পালন করেন তারা। সমাবেশে শ্রমিক নেতারা জানান, নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ও চট্টগ্রাম বন্দরের স্থাপনা বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থ, অর্থনৈতিক নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। এই সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে 1 নভেম্বর গণ অনশনের ডাক দিয়েছে সংগঠনটি। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। মার্কিন হুমকি মোকাবিলায় বৈশ্বিক সমর্থন চেয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। এক্ষেত্রে পূর্ণ সামরিক ও মানসিক সমর্থন নিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে ভেনেজুয়েলা। সম্পর্কের চরম অবনতিতে যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্রদূত ফিরিয়ে নিয়েছে কলম্বিয়া। যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবিলার কৌশল নিয়ে মন্ত্রিসভার জরুরি বৈঠকে কথা বলেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রো। রাজধানীর বোগোটায় অনুষ্ঠিত ওই বৈঠক থেকে সম্ভাব্য মার্কিন আগ্রাসন প্রতিরোধে বিশ্ব নেতা আর মিত্র দেশগুলোর সহায়তা চেয়েছেন তিনি। নীতিহীন বক্তব্য আর কুৎসা রটানোর অভিযোগ তুলে ট্রাম্পের তীব্র সমালোচনা করেন তিনি। এদিকে কলম্বিয়ার পাশে থেকে সম্ভাব্য মার্কিন আগ্রাসন প্রতিরোধে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন সামরিক মহড়া পরিদর্শনে যাওয়া ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। পূর্ণ সামরিক প্রস্তুতি নিয়ে কলম্বিয়া সীমান্তে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন তিনি। বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করার কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে একাধিক নৌযান ক্ষেপণাস্ত্র হামলায় ডুবিয়ে দিয়ে কলম্বিয়ার ওপর বাড়তি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রোকে মাদক চোরা কারবারির নেতা বলেও আখ্যায়িত করেছেন। সেই সাথে যুক্তরাষ্ট্রের কাছে পাওনা অর্থ আটকে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। ক্রিকেট। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে আজ অঘোষিত ফাইনাল। সিরিজ জয়ের হাতছানিতে মাঠে নামবে দুই দল। মিরপুর স্টেডিয়ামে দুপুর 1:30টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ 74 রানে জয় পায়। দ্বিতীয় ওয়ানডেতে নাটকীয় টাইয়ের পর সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ 1 রানের জয় নিয়ে সিরিজে সমতা আনে। দুই দলের সামনেই এবার সিরিজ জয়ের হাতছানি। আফগানিস্তানের কাছে 3-0 হোয়াইট ওয়াশ হওয়া টাইগারদের র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটাতে সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ওয়ানডেতে একাধিক ভুলের খেসারত দিতে হয়েছে বাংলাদেশ দলকে। স্পেশালিস্ট ব্যাটারদের ব্যর্থতা, হোম কন্ডিশনের সুবিধা নিতে না পারা, মেহেদী মিরাজের ভুল অধিনায়কত্ব, একাধিক ক্যাচ ড্রপ, সুপার ওভারে ইনফর্ম ব্যাটার রিশাদকে না পাঠিয়ে কঠিন মূল্য দিতে হয় স্বাগতিকদের। সুপার ওভারে 11 রানের টার্গেটে প্রথম বলে 5 রান ওঠার পরও পরের 5 বলে 6 রান তুলতে পারেনি বাংলাদেশ। সিরিজটি 3-0 জিতলে র্যাঙ্কিংয়ে 9ম স্থানে ওঠার সুযোগ ছিল টাইগারদের। সেই সুযোগ হাতছাড়া হয়েছে। এখন
সিরিজটি জিততে পারলে ওয়ানডে র্যাঙ্কিংয়ের রেটিং পয়েন্ট বাড়ানোর সুযোগ থাকবে বাংলাদেশের। শেষ ম্যাচে টাইগার একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা আছে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। গুম ও হত্যা মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ। কোন কারাগারে রাখা হবে সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, জানালেন আইন উপদেষ্টা। বিএনপি গণভোটে রাজি হলেও এখন আবার ঝামেলা করছে, অভিযোগ আব্দুল্লাহ তাহেরের। ইসির ভূমিকা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে নালিশ এনসিপির। কোনো অন্যায় বা চাপের কাছে নতি স্বীকার করবে না ইসি, জানালেন সিসি। মোবাইল কোর্ট পরিচালনায় আয়নার মতো স্বচ্ছতার পরামর্শ কমিশনারদের। ধোঁয়াশা রেখে নির্বাচন পরিচালনা সম্ভব হবে না, মত আমির খসরুর। ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষকে আটকানোর সাধ্য কারণেই মনে করেন নেতারা। ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।